নমস্কার, আমি সঞ্চারী। ফ্রাইডে ফ্যান্টাসির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের মিসির আলির গল্প অনিশ, পর্ব ৩। ঘুম ভেঙে গেল। দেখি সারা শরীর ঘামে চটচট করছে। বাকি রাতটা জেগে থাকার চেষ্টা করি। আবার একসময় তন্দ্রার মতো আসে। সেই একই স্বপ্ন দেখি, চিৎকার করে জেগে উঠি। বাচ্চার ৯ মাসের সময় ডাক্তার খুবই চিন্তিত হয়ে পড়লেন। বললেন, বাচ্চার সাইজ অত্যন্ত ছোট, মুভমেন্ট কম, আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান। মনে হচ্ছে বাচ্চা যথেষ্ট অক্সিজেন পাচ্ছে না। হাসপাতালে ভর্তি হলাম। দুর্বল, অপুষ্ট একটি শিশুর জন্ম দিলাম। নিজেও খুব অসুস্থ হয়ে পড়লাম। বাচ্চাকে রাখা হলো ইনকিউবেটরে। অসুস্থ অবস্থায় একদিন দেখি দরজায় আমার স্বামী দাঁড়িয়ে। ক্রুদ্ধ দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, ভেতরে এসো। সে হিস হিস করে বলল, বিষের পুঁটলিটা কই? এখনও বেঁচে আছে? এখনও বেঁচে আছে কেন সেটা বুঝলাম না। তার তো মরে যাওয়াই উচিত ছিল। আমি দরগায় মানত করেছি, এমন দরগা যেখানে মানত মিস হয় না। আমি আঁতকে উঠলাম। সে ঘরে ঢুকলো না, খানিকক্ষণ দরজায় দাঁড়িয়ে থেকে চলে গেল। আমি আমার মাকে বললাম, আমি কিছুতেই হাসপাতালে থাকবো না, কিছুতেই না। হাসপাতালে থাকলেই সে এসে কোনো না কোনো দিন আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। মা বললেন, তোর এই অবস্থায় হাসপাতাল ছাড়াটা ঠিক হবে না। বাচ্চা খানিকটা সামলে নিয়েছে, কিন্তু তোর তো অবস্থা খুবই খারাপ। বাড়িতে নিয়ে গেলে তুই মরে যাবি। মরে গেলেও আমি বাড়িতেই যাব, এখানে থাকবো না। ডাক্তার তোকে ছাড়বে না। ডাক্তারকে তুমি ডেকে আনো মা, আমি তার পা জড়িয়ে ধরব। ডাক্তার আমাকে ছাড়লেন। বাচ্চা নিয়ে আমি বাসায় চলে এলাম। দারোয়ানকে বলে দিলাম, দিনরাত যেন গেট বন্ধ থাকে, কাউকেই যেন ঢুকতে না দেওয়া হয়, কাউকেই না। আমার শরীর খুবই খারাপ হলো। এক রাতের কথা, ঘুমোচ্ছিলাম। মা ঘরে ঢুকে বললেন, বাচ্চাটা কেমন করছে, তুই দেখ তো একবার, বাচ্চাটা কেমন যেন করছে। আমার বুক ধড়াস করে উঠল। আমি ক্ষীণ স্বরে বললাম, কেমন করছে মানে? কেমন করছে মানে কি মা? মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। তুমি বসে আছো কেন? তাকে হাসপাতালে নিয়ে যাও। অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স আসতে দেরি হবে, তুমি বেবি ট্যাক্সি করে নাও। এমন সময় বাচ্চা দুর্বল গলায় কেঁদে উঠল। মা ছুটে গেলেন পাশের ঘরে। পরক্ষণেই আমার ঘরে ফিরে এলেন। তার মুখ সাদা, হাত পা কাঁপছে। আমি চিৎকার করে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল 4 দিন পর হাসপাতালে। আমি বললাম, আমার বাচ্চা, আমার বাচ্চা। মা পাথরের মতো মুখ করে বসে রইলেন। আমি আবার জ্ঞান হারালাম। আমার বাচ্চার কবর হলো আমার বাড়ির পেছনে আম গাছের নিচে। ছোট্ট একটা কবর ছাড়া বাড়িতে তেমন কোনো পরিবর্তন হলো না। সব কিছু চলতে লাগলো আগের মতোই। আমার স্বামী ফিরে এলেন। আমার মাথায় হাত রেখে বললেন, আই অ্যাম সরি। সময়ের সঙ্গে সঙ্গে তুমি শোক কাটিয়ে উঠবে, আমি তোমাকে সাহায্য করব। আমি প্রাণপণ চেষ্টা করলাম শোক কাটিয়ে উঠতে। প্রবল শোক একবার আসে না, 2বার করে আসে, তাই নাকি নিয়ম। অন্যের কথা জানি না, আমার বেলায় নিয়ম বহাল রইল। 4 মাসের মাথায় আমার মা মারা গেলেন। মা শেষের দিকে খুব চুপচাপ হয়ে গিয়েছিলেন, কারোর সঙ্গে কথা বলতেন না। নিজের ঘরে দরজা জানলা বন্ধ করে বসে থাকতেন। মৃত্যুর 2 দিন আগে আমাকে কাছে ডেকে বললেন, আমার বিরুদ্ধে তোর কি কোনো অভিযোগ আছে? আমি বললাম, না। আমি মায়ের গায়ে হাত দিয়ে স্পষ্ট করে বললাম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। সত্যি? হ্যাঁ সত্যি, শুধু খানিকটা অভিমান আছে। অভিমান কেন? তোমার জামাই যেমন মনে করে আমার ছেলের বাবা সে নয়,
তুমিও তাই মনে করো। মা চমকে উঠে বললেন, এই কথা কেন বলছিস? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তুমি রাত দিন এত নামাজ রোজা পড়ো, কিন্তু কখনো তুমি আমার ছেলের কবরের কাছে গিয়ে একটুও দোয়া পড়নি। তার থেকেই আমার এই ধারণা হয়েছে। বিশ্বাস করো মা, আমি ভালো মেয়ে। মা কাঁদতে কাঁদতে বললেন, ওই কবর আমি সহ্য করতে পারি না বলে ওই কাছে যাই না, দূর থেকে দোয়া পড়ি না। দিনরাতি আল্লাহকে ডাকি, তোর ছেলের মঙ্গল কামনা করি। মা মারা গেলেন। যতটা কষ্ট পাবো ভেবেছিলাম ততটা পেলাম না, বরং নিজেকে একটু যেন মুক্ত মনে হলো। অতি সূক্ষ্ম হলেও স্বাধীনতার স্বাদ পেলাম। মনের এই বিচিত্র অবস্থার জন্য লজ্জাও বোধ করলাম। মার মৃত্যুর মাসখানেক পর আমার মধ্যে মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেল। বারান্দায় দাঁড়িয়ে আছি, সন্ধে হয় হয় করছে। হঠাৎ শুনলাম আমার বাচ্চাটা কাঁদছে, ওয়া ওয়া শব্দ করে কান্না। এটা যে আমার বাচ্চার কান্না তাতে কোনো সন্দেহ রইল না। আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। এরকম ঘটনা প্রায়ই ঘটতে লাগলো। রাতে ঘুমোতে যাচ্ছি, বাতি নিভিয়ে মশারির ভেতর ঢুকছি, অমনি আমার সমস্ত শরীর ঝনঝন করে উঠল। আমি শুনলাম আমার বাচ্চা গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। আমি ছুটে গেলাম কবরের কাছে। আমার স্বামী এলেন পেছন পেছন। তিনি ভীত গলায় বললেন, কি ব্যাপার? আমি বললাম, কিছু না। কিছু না? তাহলে দৌড়ে চিৎকার করে নিচে কেন নেমে এলে? এমনি নেমেছি, কোনো কারণ নেই। তোমার মাথাটা আসলে খারাপ হয়ে গেছে রূপা। বোধহয় হয়েছে। ভালো কোনো ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করাও। আচ্ছা, করাবো। এখন তুমি আমার সামনে থেকে যাও। আমি এখানে একা একা খানিকক্ষণ বসে থাকব। কেন? আমার ইচ্ছা করছে তাই। এখন বৃষ্টি হচ্ছে। তুমি অকারণে বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ। একজন ভালো সাইকিয়াট্রিস্টের সঙ্গে তোমার দেখা করার দরকার। দেখা করব। এখন তুমি যাও। সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখাও করলাম। স্বামী নিয়ে যায়নি, রূপা একাই গিয়েছে, কাউকে না জানিয়ে, একা একা। সাইকিয়াট্রিস্ট বেশ বয়স্ক লোক, মাথার চুল ধবধবে সাদা, হাসি খুশি মানুষ। তিনি চোখ বন্ধ করে আমার সমস্ত কথা শুনলেন। কেউ চোখ বন্ধ করে কথা শুনলে আমার ভালো লাগে না, মনে হয় কথা শুনছে না। এর বেলা সেরকম হলো না। আমি যা বলার সব বললাম। তিনি চোখ মেলে হাসলেন, সান্ত্বনা দেওয়ার হাসি, যে হাসি বলে দেয় আপনার কিছুই হয়নি, কেন এমন করছেন। সাইকিয়াট্রিস্ট বললেন, কফি খাবেন? আমি বললাম, না। খান খান, কফি খান। কফি খেতে খেতে আমরা কথা বলি। বেশ, কফি দিতে বলুন। কফি চলে এলো। তিনি বললেন, আপনার ধারণা আপনি আপনার ছেলের কান্না শুনতে পান, তাই তো? ধারণা নয়, আমি সত্যি সত্যি শুনতে পাই। আপনি কান্না শুনতে পান তার মানে এই না যে সেটা আপনার ছেলের কান্নাই হবে। ছোট বাচ্চাদের কান্না একই রকম হয়। আমি আমার ছেলের কান্নাই শুনতে পাই। আচ্ছা বেশ, সবসময় শুনতে পান না মাঝে মাঝে? মাঝে মাঝে পাই। আগে থেকে কি বুঝতে পারেন যে এখন কান্না শুনবেন? তার মানে মানে গা শিরশির করে, কিংবা মাথা ধরে, কিংবা পরপর কথা শোনা যায়? না, তেমন কিছু নয়। আপনার মা মারা গিয়েছেন, তার কথা কি শুনতে পান? না। আসলে আপনার সমস্যাটা তেমন জটিল নয়। আপনার ছেলের মৃত্যুজনিত আঘাতে এটা হয়েছে। আঘাত ছিল তীব্র, তাই জন্য মস্তিষ্কের ইকুইলিব্রিয়াম খানিকটা ব্যাহত হয়েছে। আপনার কোলে আরেকটা শিশু এলে এই সমস্যা কেটে যাবে। আপনার যা হয়েছে সেটা হলো জীবনের দুঃখজনক স্মৃতি মনে অবদমিত অবস্থায় রয়েছে। আপনি চলে গেছেন অ্যাংজাইটি স্টেটে, আর সেখান থেকে নিউরাস্থেনিয়া। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বোঝার দরকার নেই, এমন কিছু করুন যেন নিজে ব্যস্ত থাকেন। ঘুমের ওষুধ দিচ্ছি, রাতে ঘুমানোর সময় খাবেন যাতে ঘুমটা ভালো হয়। যখন আবার কান্নার শব্দ শুনবেন
তখন দৌড়ে কবরের কাছে যাবেন না, কারণ কান্নার শব্দ কবর থেকে আসছে না, শব্দ তৈরি হচ্ছে আপনার মস্তিষ্কে, কারণ আপনি নিজেই সেটা বেছে নিয়েছেন। এখন আপনি নিজেকেই নিজে বোঝাবেন, মনে মনে বলবেন এসব কিচ্ছু না, বাড়িটাও ছেড়ে দিন, ওই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। ডাক্তার সাহেবের ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিয়েছি, ঠিক তখন স্পষ্ট আবার কান্নার আওয়াজ শুনলাম। আমার বাচ্চাটি যে কাঁদছে এতে কোনো সন্দেহ নেই। আমি মনে মনে বললাম, আমি কিছু শুনছি না, আমি কিচ্ছু শুনছি না। কিন্তু তাতে কোনো লাভ হলো না। সারাটা রাস্তা আমি আমার বাচ্চার শব্দ শুনতে শুনতে বাড়ি এলাম। আমার স্বামী খুব ভালোভাবে পাশ করলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রথম শ্রেণীতে তিনি স্থান পেয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়ে তার একটা চাকরি হলো। আমরা আমাদের বাড়ি ছেড়ে কলাবাগানে 2 কামরার ছোট্ট একটা ঘর ভাড়া নিলাম। আমি সংসারে মন দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর কাজ এবং প্রচুর অকাজ করি, রান্নাবান্না করি, সেলাইয়ের কাজ করি, আচার বানানোর চেষ্টা করি। যে ঘর একবার মোছা হয়ে গেছে সেই ঘর আবার ভিজে ন্যাকড়ায় ভিজিয়ে দিই। কাজের একটা মেয়ে ছিল, তাকে ছাড়িয়ে দিলাম, কারণ একটাই, আমি যাতে ব্যস্ত থাকতে পারি। সারাটা দিন ব্যস্ততায় কাটে। রাতের বেলায়ও আমার স্বামী আমাকে অনেক অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখেন। শারীরিক ভালোবাসার উন্মাদনা এখন আমার নেই, তবু ভান করি যেন প্রবল আনন্দে সময় কাটছে। আসলে কাটে না। হঠাৎ হঠাৎ আমি আমার বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমার সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে আসে। আমার স্বামী বিরক্ত গলায় বললেন, কি হলো, এরকম করছো কেন? আমি নিজেকে সামলানোর চেষ্টা করি। তিনি তিক্ত গলায় বলেন, এইসব ঢং কবে বন্ধ করবে? আর তো সহ্য হয় না। মানুষের সহ্যের একটা সীমা আছে। আমি কাঁদতে শুরু করি। তিনি কুৎসিত গলায় বললেন, বাথরুমের দরজা বন্ধ করে কাঁদো, সামনে না। খবরদার, চকের সামনে একদম কাঁদবে না। ভাড়া বাসায় বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব হলো না। আমি প্রায় জোর করেই নিজের বাড়িতে ফিরে এলাম, যে বাড়িতে আমার ছোট্ট বাবার কবর আছে। সেই বাড়ি ছেড়ে আমি কি করে দূরে থাকব? নিজের বাড়িতে ফেরার পর আলস্য আমাকে জড়িয়ে ধরল। কোনো কাজেই মন বসে না। আমি বেশিরভাগ সময় বসে থাকি আমার বাবুর কবরের পাশে। দোতলার সিঁড়ি থেকে ক্রুদ্ধ চোখে দেখেন আমার স্বামী। তার চোখে রাগ ছাড়াও আর যেটা থাকে তার নাম হলো ঘৃণা। মাথার যন্ত্রণা পুরোপুরি অগ্রাহ্য করে মিসির আলি তার নোটবুক লিখে ভরিয়ে ফেলেছেন। রূপার লেখা বারবার পড়ছেন। স্বামীর সঙ্গে মেয়েটির সম্পর্ক তিনি ঠিক ধরতে পারছেন না। মেয়েটির এই ভয়াবহ সমস্যায় স্বামীর অংশ ঠিক কতটুকু তা বের করা দরকার। রূপার পুরো লেখাটা স্বামীর প্রতি ঘৃণা নিয়ে লেখা। তারপরেও বোঝা যাচ্ছে ছেলেটি তার স্ত্রীকে সাহায্য করার চেষ্টা করছে। সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছে। সাইকিয়াট্রিস্টের কথা মতো আলাদা বাসা ভাড়া নিয়েছে। মিসির আলি তার নোট বইতে লিখলেন, আমাকে ধরে নিতে হবে মেয়েটি মানসিক দিক থেকে সুস্থ নয়। সে পৃথিবীতে তার অসুস্থ মানসিকতা নিয়ে দেখছে এবং বিচার করছে। স্বামীকেও সে একইভাবে দেখছে। সে তার স্বামীর ছবি যেভাবে এঁকেছে তাতে তাকে ঘৃণ্য মানুষ বলে মনে হচ্ছে, অথচ এই মেয়ে তার মার ছবি এঁকেছে গভীর মমতায়। মার ছবি এত মমতায় আঁকা সত্ত্বেও মায়ের রূপ ভয়াবহ হয়ে বেরিয়ে এসেছে। আমার কাছে জয়নাল ছেলেটিকে হৃদয়বান বলেই মনে হচ্ছে। এই ছেলে দুজন নিঃসঙ্গ মহিলাকে আনন্দ দেওয়ার জন্য হাসির গল্প করে, তাদের হাসাতে চেষ্টা করে। ছেলেটি দৃঢ়ভাবে বিশ্বাস করে তার স্ত্রী সন্তানটি তার নয়। তারপরেও সে স্ত্রীকে গ্রহণ করেছে, ভালোভাবেই গ্রহণ করেছে এবং বলেছে মেয়েটা ভালো। রূপা শিশুর কান্না শুনছে, কিন্তু এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে না। মিসির আলি নোট বইতে কবে কবে কান্না শোনা গেল তা লিখে রাখতে শুরু করেছেন। এর থেকে যদি কিছু বের হয়ে আসে। স্যার, ট্রেন দেখা আইসি। মিসির আলি লেখা থামিয়ে অবাক হয়ে বললেন, কি দেখে এসেছ? ট্রেন, রেলগাড়ি।
আপনি বললেন রেলগাড়ি দেখতে, চলন্ত রেলগাড়ি কি রং দেখা যায় দেখতে কইলেন, তাই দেখলাম। কি দেখলে? কালো দেখা যায়? জি না, সবুজ দেখা যায়। সবুজ জিনিস চলন্ত অবস্থায় যেমন সবুজ, থামন্ত অবস্থাতেও সবুজ। এইটা হইল আপনার সাধারণ কথা। মিসির আলি চিন্তিত মুখে বললেন, সাধারণ ব্যাপারেও মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস থাকে বুঝলু। সেই অসাধারণ জিনিস খুঁজে বের করতে আমার ভালো লাগে। সারা জীবন তাই খুঁজেছি, কখনো পেয়েছি, কখনো পাইনি। চলন্ত ট্রেন তোমাকে কেন দেখতে বললাম জানো? জি না। আমি লক্ষ্য করেছি উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায়। সবুজ রং গতির কারণে কালো হয়ে যায় কিনা সেটি আমার দেখার ইচ্ছে ছিল। উড়ন্ত টিয়া পাখি কালো দেখা যায় জানতাম না স্যার। আমিও জানতাম না, দেখে অবাক হয়েছি। আচ্ছা বুঝলু, তুমি এখন যাও, আমি একটা জরুরি কাজ করছি, একটি মেয়ের সমস্যা নিয়ে ভাবছি। বজলু বলল, গৌরীপুর থেইক্কা ডাক্তার সাহেব আইসেন, আপনারা দেখতে চান। এখন দেখা হবে না। আপনার মাথা ধরার বিষয়ে কথা বলতে চান? এখন কথাও বলতে পারবো না, আমি ব্যস্ত, অসম্ভব ব্যস্ত। বজলু মানুষটার মধ্যে ব্যস্ততার কিছু দেখল না। কাত হয়ে বিছানায় পড়ে আছে, হাতে একটা খাতা। এর নাম ব্যস্ততা? বজলু মাথা চুলকে বলল, রাতে কি খাবেন স্যার? চা খাবো। ভাত তরকারির কথা বলতেছিলাম। হাঁস খাইবেন স্যার? অবশ্য বর্ষাকালে হাঁসের মাংসে কোনো টেস্ট থাকে না। হাঁস খেতে হয় শীতকালে, নতুন ধান ওঠার পর। নতুন ধান খাওয়ার কারণে হাঁসের শরীরে হয় চর্বি। তুমি এখন যাও তো বুঝলু। মিসির আলি খাতা খুললেন। আমার স্বামী MS করার জন্য আজ সকালে টেক্সাস চলে গেলেন। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে গেলেন। আবার যাওয়ার টিকিটটা আমিই করে দিলাম। তিনি বললেন, 6 মাসের মধ্যে আমি তোমাকে নিয়ে যাব, তুমি পাসপোর্টটা করে রাখো। আমি বললাম, আমাকে নিতে হবে না, আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না। ঢাকা ছেড়ে তোমার যাওয়া উচিত। কোনটা উচিত আর কোনটা উচিত নয় তা আমি বুঝব। তোমার হাজব্যান্ড হিসেবে আমারও বোঝা উচিত। অনেক বুঝেছো, আর না। তুমি কি বলতে চাচ্ছ স্পষ্ট করে বলো তো। যা বলতে চেয়েছি স্পষ্ট করেই বলেছি। তুমি কি আমার সঙ্গে বাস করতে চাও না? আমি একটু সময় নিলাম, খুব বেশি না, কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডকেই মনে হলো অনন্তকাল। তারপর তার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললাম, না। কি বললে? বললাম না। ও আচ্ছা। আমার স্বামী ভদ্রলোক অনেকক্ষণ তার মুখে বিস্ময়ের ভাব ধরে রাখল। তারপর আবার বলল, ও আচ্ছা। আমি বললাম, আমি যে তোমার সঙ্গে বাস করতে চাচ্ছি না তা কি তুমি বুঝতে পারোনি? না, পারিনি। আমি হাসলাম। সে বলল, তোমার টাকাটা আমি পৌঁছেই পাঠিয়ে দেবো, দেরি করব না। দেরি করলেও অসুবিধা নেই, না পাঠালেও অসুবিধা নেই। আমার যা আছে তা আমার জন্য যথেষ্ট। তুমি কি আবার বিয়ে করবে? জানি না, করতেও পারি, করার সম্ভাবনাই বেশি। যদি বিয়ে করবে বলে ঠিক করো তাহলে অবশ্যই সেই ভদ্রলোককে আগে ভাগে জানিয়ে দিও যে তোমার মাথার ঠিক নেই, তুমি একজন অসুস্থ মানুষ। আমি জানাবো। ও চলে যাওয়ার পর আমি পুরোপুরি একা হয়ে গেলাম। নিজেকে ব্যস্ত রাখার অনেক চেষ্টা করলাম। পুরনো বন্ধুদের খুঁজে বের করে আড্ডা দিই, মহিলা সমিতিতে নাটক দেখি, বই পড়ি, রাতে কড়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। এক রাতের কথা, 20 মিলিগ্রাম ইউনেকট্রিন খেয়ে ঘুমিয়েছি। ঘুমের মধ্যেই আমার মনে হলো ছেলেটা আমার পাশে শুয়ে আছে, তার গায়ের গন্ধ পাচ্ছি, সেই অদ্ভুত গন্ধ যা শুধু শিশুদের গায়েই লেগে থাকে। এক একজনের গায়ে এক এক রকম গন্ধ, যা শুধু মায়েরাই আলাদা করতে পারে। আমি ছেলের মাথায় হাত রাখলাম। মাথা ভর্তি চুল, রেশমের মতো নরম কোঁকড়ানো চুল।
ঘুম ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসলাম। কোথাও কেউ নেই, থাকার কথাও নয়। স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু স্বপ্ন এত স্পষ্ট, সত্যের এত কাছাকাছি। তৃষ্ণা পেয়েছিল। ঠান্ডা পানির জন্য খাবার ঘরে গিয়েছি, ফ্রিজের দরজায় হাত রেখেছি। আর ঠিক তখন শুনলাম আমার ছেলে আমাকে ডাকছে, মা, মা। এতদিন শুধু কান্নার শব্দ শুনেছি, আজ প্রথম তাকে কিছু বলতে শুনলাম। আমার সমস্ত শরীর শক্ত হয়ে গেল, মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, ও খোকা, খোকা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? কি আশ্চর্য কাণ্ড! আমার ছেলে জবাব দিল, স্পষ্ট গলায় বলল, হুম। তুই কোথায় খোকা? হুম। খোকা, তুই কোথায়? হুম। তুই কোথায়? আমাকে আরেকবার ডাক তো, আর মাত্র একবার। আমার ছেলে আমাকে ডাকলো, মা, মা। আমি সহ্য করতে পারলাম না, অচেতন হয়ে পড়ে গেলাম। আমি জানি এর সবটাই মায়া, এক ধরনের বিভ্রম। আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, দুঃখে কষ্টে যন্ত্রণায় দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই আমাকে পাগলা গারদে ঢুকিয়ে দেবে। একটা নির্জন ঘরে আটকা থাকব, নিজের মনে হাসবো, নিজের মনে কাঁদবো। গায়ের কাপড়ের কোনো ঠিক থাকবে না। অ্যাটেন্ডেন্টদের কেউ কেউ আমার গায়ে হাত দিয়ে আনন্দ পাবে, আমার কিছুই করার থাকবে না। একসময় আমার বান্ধবী রেণুকা আমাকে বলল, বুড়ি, তুই ছবি করবি? আমার মামা ছবি বানাচ্ছেন, অল্প বয়সী সুন্দরী নায়িকা খুঁজছেন, তোকে দেখলে হাতের কাছে চাঁদ পাবে, তুই এত সুন্দর। আমি বললাম, তোর ধারণা আমি সুন্দর? সে বলল, পৃথিবীর 4 জন রূপবতীর মধ্যে তুই একজন। সেই 4 জনের নাম শুনবি? তুই, তারপর হেলেন অফ ট্রয়, কুইন অফ সেবা, আর ক্লিওপেট্রা। যাকগে, তুই রাজি থাকলে আমার মামাকে বলে দেখি। আমি তো অভিনয় জানি না। বাংলাদেশি ছবিতে অভিনয় করার প্রথম এবং একমাত্র যোগ্যতা হচ্ছে অভিনয় না জানা। তুই অভিনয় জানিস না শুনলে মামা আনন্দে লাফাতে থাকবে। করবি অভিনয়? করব। চল, এখনই তোকে মামার কাছে নিয়ে যাই। প্রথম ছবি হিট করলো, দ্বিতীয় ছবিও হিট করলো, তৃতীয় হলো সুপারহিট। ছবি করা তো কিছু না, নিজেকে ব্যস্ত রাখা। ডাবল শিফট কাজ করি, অমানসিক পরিশ্রম। রাতে কড়া ঘুমের ওষুধ খেয়ে মরার মতো ঘুমাই। অনেক দিন ছেলের কান্না শুনি না, কথাও শুনি না। মনে হলো আমার মনের অসুখটা কেটে গেছে। এতে আনন্দিত হওয়ার কথা, কিন্তু তা হই না। আমার ছেলের গলা শোনার জন্য তৃষিত থাকি। তারপর একদিন তার কথা শুনলাম, জায়া জননী ছবির ডাবিং হচ্ছে। পর্দায় ঠোঁট নাড়া দেখে ভয়েস দেওয়া। একটা বাক্য কিছুতেই মেলাতে পারছি না। ক্লোজ আপে ধরা আছে বলে হাঁকি দেওয়ার উপায়ও নেই। ঠোঁট মেলানোর চেষ্টা করতে করতে মহা বিরক্ত বোধ করছি। ডিরেক্টর বললেন, কিছুক্ষণ রেস্ট নাও রূপা, চা খাও, 10 মিনিট টি ব্রেক। আমি আমার ঘরে চলে এলাম। নায়িকাদের জন্য আলাদা একটা ঘর থাকে, সেখানে কারোর প্রবেশাধিকার নেই। আমি একা একা চা খাচ্ছি। হঠাৎ আমার ছেলের গলার শব্দ শুনলাম। প্রায় 2 বছর শুনছি, কিন্তু এত স্পষ্ট, এত তীব্র। আমার শরীর ঝনঝন করে উঠল। মা, ও মা। কি খোকা, তুমি কি করো? চা খাচ্ছি। তুমি কোথায়? তুই কোথায় খোকা, তুই কোথায়? এইখানে। কি করছিস? খেলছি। খোকা, ও খোকা, কি? কাছে আয়। আমার ছেলে কাঁদতে শুরু করলো। তারপর সব আবার চুপচাপ হয়ে গেল। আমি ঘর থেকে বের হয়ে ডিরেক্টরকে বললাম, আজ আর কাজ করব না, আমাকে বাড়ি পৌঁছে দিন। আমার ভয়ঙ্কর খারাপ লাগছে শরীরটা। সেই রাতে আমি এক গাদা ঘুমের ওষুধ খেলাম, মরবার জন্যই খেলাম।
ডাক্তাররা আমাকে বাঁচিয়ে তুললেন। মিসির আলি খাতা বন্ধ করে ডাকলেন, বজলু। বজলু ছুটে এলো। মিসির আলি বললেন, আমার ঢাকা যাওয়ার দরকার। এখন যদি রওনা দিই তাহলে কতক্ষণে ঢাকা পৌঁছবো? এখন কেমনে যাইবেন? রাত 10টা বাজে। গৌরীপুর থেকে ঢাকা যাওয়ার কি কোনো ট্রেন নেই যে ট্রেন শেষ রাতে ছাড়ে? চলো রওনা দিয়ে দিই। স্যার, আপনার মাথাটা খারাপ। কিছুটা খারাপ তো বটেই। জ্যোৎস্না রাত আছে, জ্যোৎস্না দেখতে দেখতে যাব। সত্যি যাইবেন? হ্যাঁ, সত্যি যাব। এখন দুটি মেয়ের সঙ্গে দেখা করার খুব দরকার। রূপা অবাক হয়ে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, এমন করে তাকাচ্ছ কেন? চিনতে পারছো না? পারছি। তোমার খাতাটা ফেরত দিতে এসেছি। সবটা পড়িনি, অর্ধেকের মতো পড়েছি। সবটা পড়েননি কেন? সবটা পড়ার প্রয়োজন বোধ করিনি। আমার যা জানার তা জেনেছি। তুমি শান্ত হয়ে আমার সামনে বসো। আমার যা বলার বলবো। আমি যখন কথা বলবো তখন আমাকে থামাবে না, চুপ করে শুনে যাবে। রূপা কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, তোমার খাতা পড়ে প্রথম যে ব্যাপারটায় আমার খটকা লেগেছে তা হচ্ছে, তোমার ছেলের কবর গোরস্থানে করা হলো না কেন? কেন তোমার বাড়িতে করা হলো? তোমার মা এই কাজটি কেন করলেন? যে মহিলা স্বামীর স্মৃতিচিহ্ন রাখেন না, সেই মহিলা তার নাতির স্মৃতিচিহ্ন ধরে রাখার চেষ্টা কেন করবেন? রহস্যটা কি? দ্বিতীয় খটকা, তোমার মা ধর্মপ্রাণ মহিলা। তিনি তোমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়েন না। তার মানে কি? এটা কি তাহলে কবর না, মেয়েকে ভোলানোর চেষ্টা? গোরস্থানে কবর দিতে গেলে ডেথ সার্টিফিকেট লাগে। তার কাছে ডেথ সার্টিফিকেট ছিল না, কারণ বাচ্চাটা মরেনি। তুমি নিজেও মৃত শিশুটিকে দেখোনি। আচ্ছা, ব্যাপারটা কি এরকম হতে পারে যে তোমার মা দেখলেন তোমাদের বিয়ে টিকিয়ে রাখতে গেলে বাচ্চাটিকে মৃত ঘোষণা করাই সবচেয়ে ভালো বুদ্ধি। বাচ্চাটিকে দূরে সরিয়ে দিতে তার খারাপ লাগলো না, কারণ তিনিও খুব সম্ভব তোমার স্বামীর মতোই বিশ্বাস করেছেন এই শিশুর বাবা তোমার স্বামী নন। তোমার মা মানসিকভাবে অসুস্থ একজন মহিলা, তার পক্ষে এমন মনে করাই স্বাভাবিক। এখন আসছি তুমি যে শিশুর কথা শুনতে পাচ্ছ সেই ব্যাপারটিতে। শিশুর সঙ্গে মায়ের টেলিপ্যাথিক যোগাযোগ মোটামুটিভাবে স্বীকৃত। তুমি তারিখ দিয়ে দিয়ে যেসব কথাগুলো লিখেছ তাতে আমার খুব সুবিধা হয়েছে। আমি লক্ষ্য করলাম শুরুতে তুমি শুধু কান্না শুনতে। প্রথম যখন মা মা ডাক শুনলে, হিসেব করে দেখলাম শিশুটির বয়স তখন 1 বছর। 1 বছর বয়সী শিশুরা মা ডাকতে শেখে। তোমার লেখা দেখে, তারিখ দেখে হিসেব করলাম তোমার ছেলে পুরো বাক্য যখন বলছে তখন তার বয়স 3। এই বয়সে বাচ্চারা ছোট ছোট বাক্য তৈরি করে। আশ্চর্যজনক হলেও সত্যি যে তোমার ছেলের সঙ্গে এক ধরনের মানসিক যোগাযোগ তোমার তৈরি হয়েছে। পুরো ব্যাপারটা প্যারানর্মাল সাইকোলজির বিষয় এবং রহস্যময় জগতের একটি উদাহরণ। শুধু উদাহরণ নয়, অসাধারণ একটি উদাহরণ। আমার ধারণা একটু চেষ্টা করলেই তুমি তোমার ছেলেকে খুঁজে পাবে। এত বড় একটা কাজ তোমার মা একা করতে পারেন না, তাকে কারোর না কারোর সাহায্য নিতে হয়েছে। তোমার বাড়ির দারোয়ান বা কাজের মেয়ে, এদের কাছ থেকে সাহায্য পেতে পারো। পুলিশকে খবর দিতে পারো। বাংলাদেশের পুলিশের গোয়েন্দা বিভাগ ইচ্ছা করলে অসাধ্য সাধন করতে পারে। তারপরেও যদি কাজ না হয়, তুমি তোমার টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করো। ছেলের কাছ থেকেই জেনে নাও সে কোথায় আছে। রূপা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিসির আলি বললেন, কিছু বলবে? রূপা না সূচক মাথা নাড়ল। মিসির আলি বললেন, আজ তবে উঠি। ধাক্কা সামলাতে তোমার সময় লাগবে। সাহস হারিও না, মন শক্ত রাখো। যাই? রূপা কোনো উত্তর দিল না, মূর্তির মতো বসে রইল। 1 মাস পরের কথা। মিসির আলির শরীর খুব খারাপ করেছে। তিনি তার ঘরেই দিনরাত শুয়ে থাকেন। হোটেলের একটি ছেলে তাকে হোটেল থেকে খাবার দিয়ে যায়।
বেশিরভাগ দিন তিনি সেই সব খাবার মুখে দিতে পারেন না। প্রায় সময় অসহ্য মাথার যন্ত্রণায় ছটফট করেন। এমন সময় তিনি একটি চিঠি পেলেন। হাতের লেখা দেখেই চিনলেন, রূপার চিঠি। রূপা লিখেছে, শ্রদ্ধাস্পদেষু, আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি। সে এখন আমার সঙ্গেই আছে। আপনার সামনে আসার সাহস আমার নেই। আমি জানি আপনাকে দেখে চিৎকার করে কেঁদে কেটে একটা কাণ্ড ঘটাবো, আপনাকে বিব্রত করব। আমি কোনোদিনই আপনার সামনে যাব না। শুধু একদিন আমার ছেলেটাকে পাঠাবো। আপনি তার একটি নাম দিয়ে দেবেন এবং তার মাথায় হাত দিয়ে একটু আদর করবেন। আপনার পুণ্য স্পর্শে তার জীবন হবে মঙ্গলময়। আমি শুনেছি আপনার শরীর ভালো নয়, কঠিন অসুখ বাঁধিয়েছেন। আপনি চিন্তা করবেন না, একজন দুঃখী মার হৃদয় আপনি আনন্দে পূর্ণ করেছেন। তার প্রতিদান আল্লাহকে দিতেই হবে। আমি আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করছি। আমার প্রার্থনা তিনি শুনেছেন। মিসির আলি মাথার তীব্র যন্ত্রণা নিয়েও হাসলেন। মনে মনে বললেন, বোকা মেয়ে, প্রকৃতি প্রার্থনার বশ নয়। তা যদি হতো, পৃথিবীর চেহারাই পাল্টে যেত। পৃথিবীর জন্য প্রার্থনা তো কম করা হয়নি। মিসির আলি টিয়া পাখির বিষয়টি নিয়ে ভাবতে বসলেন। উড়ন্ত টিয়া পাখি কালো দেখায় কেন? কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা যায়। মাথার তীব্র যন্ত্রণা ভুলে থাকার একটা ছেলে মানুষই প্রচেষ্টা। শেষ হলো হুমায়ুন আহমেদের মিসির আলির গল্প অনিশ। আজ আপনারা শুনলেন অনিশের অন্তিম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি মজার কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন। মিসির আলির গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফ্রাইডে ফ্যান্টাসির পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।